তো এই গল্পের শুরুতে আমরা সিনা নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার মায়ের সাথে একটা সিক্রেট জায়গায় থাকে। সিনা তার মাকে জিজ্ঞেস করে, মা আমরা এখানে কেন থাকছি? তখন তার মা বলে, কোথা থেকে শুরু করব? দেখো, এই ঘটনা অনেকদিন আগে একদল মহিলা ছিল যে মহিলারা যে কারোর হাত ধরে ভবিষ্যৎ দেখতে পারত। এই জন্য তাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো নিজেদের ভবিষ্যৎকে জানার জন্য। কেউ জানতো না যে এই মহিলার কাছে এই পাওয়ার কিভাবে এসেছে, কিন্তু তাদের পাওয়ার পরবর্তী প্রজন্মে তাদের মেয়েদের কাছে ট্রান্সফার হতো। এই ব্যাপারটা 100 বছর ধরেই চলে আসছে। তারপর একদিন তারা যে রাজ্যে থাকতো সেখানে শত্রুরা আক্রমণ করে, আর সেখানে রাজা হেরে যায়। আর শত্রুরা প্রথমেই ওই মহিলাদের উপরে কুনজর দেয়, যাদের তারা সামান বলে ডাকতো। আর এই কারণে সব সামান আলাদা হয়ে গেছে। আর তোমার নানি একটা যুদ্ধ অঞ্চলে পৌঁছে গিয়েছিল, যেখানে গিয়ে অনেকের লোকেরা তার সম্মানহানি করতে চেয়েছিল, কিন্তু তখন একজন সোলজার তাকে রক্ষা করেছে, যার জন্য তোমার নানি ওই সোলজারের কাছে নিজেকে সঁপে দিয়েছে। তোমার নানির জন্য সোলজারের অনেক উন্নতি হয়েছে, আর সে অনেক টাকা পয়সার মালিক হয়। তাদের একটা মেয়েও হয়েছিল, যাকে সোলজার পৃথিবীর নজর থেকে লুকিয়ে রেখেছিল, যাতে সে নিরাপদে থাকে। কিন্তু সোলজারের মৃত্যুর পর তার জায়গা নিয়ে নেয় সোলজারের প্রথম ওয়াইফের ছেলে। লোকেরা তাকে চেয়ারম্যান বলে, কারণ সে এখন অনেক বড় বড় বিজনেসের সাথে অনেক বড় হোটেল, যেই হোটেলের নাম জুবা, সেই হোটেলেরও মালিক। চেয়ারম্যান এমনিতেও তো আমার সৎ ভাই, তার উপর আবার বাবা মরে যাওয়ার আগে তাকে আমার পাওয়ারের সম্পর্কে বলে দিয়েছিল। এই জন্য সে আমাকে তার ভাগ্যবান কবচের মতো ব্যবহার করে। এরপর 20 বছর পার হয়ে যায়, আর আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যেখানে তার বিজনেস মিটিং এর কোনো কিছুই ঠিক যাচ্ছে না, যার কারণে সে সিনার মায়ের সাথে দেখা করতে চায়। আর সেই জন্য সে হোটেলের একটা সিক্রেট রুমে যায়। সেই হোটেলের রুমে মা আর মেয়ে স্ট্যাচু বানানো ছিল। চেয়ারম্যান সেই স্ট্যাচুর চোখের দিকে তাকায়, আর অটোমেটিক্যালি সেই গোপন দরজাটি খুলে যায়। ভেতরে গিয়ে তার চোখ যায় সিনার দিকে, যে বড় হয়ে গেছে, কিন্তু এখনো সে বাচ্চাদের মতো এখানে অনেক লাফালাফি আর ঘোরাঘুরি করতে থাকে। যখনই সিনা চেয়ারম্যানকে দেখে তখনই সে লুকিয়ে পড়ে। এরপর চেয়ারম্যান সিনার মা মিনসুর দিকে হাত বাড়ায়। মিনসু তার হাত ধরেই বলে দেয় যে কে কে বিজনেসে তাকে ধোঁকা দিচ্ছে। এরপর চেয়ারম্যান ওই লোককে কাজ থেকে বের করে দেয়, আর তার পেয়েকে বলে যে সিনা বড় হয়ে যাচ্ছে, এখন ধীরে ধীরে তার ভেতরেও সব পাওয়ার চলে আসবে। এই জন্য এই ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখবে, কেউ যেন তাকে স্পর্শ করতে না পারে। অন্যদিকে আমরা নোটিস করি যে সিনা কেন বাচ্চাদের মতো ব্যবহার করে, কারণ এখনো পর্যন্ত তাকে সিক্রেট রুমে বন্দি করে রাখা হয়েছে। আর সাথে তাকে কখনো আইন, অর্থনীতি, রাজনীতি, মনোবিদ্যাগত বইও পড়তে দেয় না। এসব এই কারণেই পড়তে দেওয়া হয় না, যাতে সে এসব পড়ে সবকিছু জানতে না পারে আর বাইরে যাওয়ার জন্য জেদও না করে। তাকে শুধু বাচ্চাদের বই পড়তে দেওয়া হয়, যেমন রাজরানীর কাহিনী, সমুদ্রের প্রাণীদের সাথে সম্পর্কিত বই পড়তে দেওয়া হয়। কিন্তু সিনা এখন বোরিং ফিল করছিল। চেয়ারম্যান সিনা আর তার মায়ের খেয়াল রাখার জন্য 3-4 দাসেরও ব্যবস্থা করে রেখেছিল। তাদের সাথে সিনা তর্ক করে যে আমি এইসব বই আর পড়তে চাই না, এসব বই তো আমি 100 বার পড়েছি, আমি জানি না, এখন আমার যে কোনোভাবেই হোক নতুন বই চাই। অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে বিজনেসের কাজের জন্য বুসান গিয়েছে, আর তার যাওয়ার পর তার ছেলে বব নিজের বন্ধুদেরকে নিয়ে আসে নিজের বাসায় পার্টি করার জন্য। এখানে এসে তার সব বন্ধুরা চমকে যায় আর বলে, আরে তুমি তো একটা লাক্সারিয়াস হোটেলে থাকো। তখন বব বলে, হ্যাঁ, আমার মায়ের মৃত্যুর পর বাবা মাকে তার সাথে এখানেই রাখে। বাবা বলে এখান থেকে কাজও ম্যানেজ হয়ে যায় আর রেস্টও করা যায়। তখন তার বন্ধুরা বলে যে এত বড় এরিয়ায় কি শুধু তুমি আর তোমার বাবাই থাকো? আসল মজা তো তোমারই। তো সব বন্ধুরা তাকে এসব বলতে থাকে। তাদের সাথে তাদের একজন সেম নামের বন্ধুও ছিল। সে ঘুরে ঘুরে সব জিনিস ভালো করে নোটিস করে। ওইদিকে কেয়ারটেকার সিনার মাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ঘুমের ওষুধ চকলেট মিশিয়ে সিনাকেও খাইয়ে দেয়। তখন সিনা বলে, জানি না চকলেট খাওয়ার পর আমার কি হয়, শুধু ঘুম পায়। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। এরপর কেয়ারটেকার সেখান থেকে চলে যায়, কিন্তু কেয়ারটেকার জানে না আজ সিনা তাকে বোকা বানিয়েছে। সিনা চকলেট মুখ থেকে বের করে ফেলে দেয়। এরপর সিনা এভাবেই ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করে, আর তখনই সে হালকা হালকা গানের আওয়াজ শুনতে পায়। তাই সিনা যখন দরজার কাছে গিয়ে কান লাগিয়ে শুনতে থাকে, তখন সে গান খুবই ভালোভাবেই শুনতে পায়, যা এর আগে সে কখনোই শোনেনি। সিনার এখানে গান শুনে মজাও লাগে, তাই সে বাইরে যাওয়ার জন্য দরজায় অনেক জোরে জোরে শব্দ করতে থাকে। অন্যদিকে এই আওয়াজ শুধু সেম শুনতে পায়, আর সে না জেনে সেই সিক্রেট দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে আর মনোযোগ দিয়ে ওই মা মেয়ে স্ট্যাচু দেখতে থাকে, আর স্ট্যাচুর উপরে হাতও রাখে, আর এই জন্য ধীরে ধীরে দরজাও খুলতে থাকে। আর সাইড থেকে সিনা সেমকে দেখতে পায়, আর সে ভাবে এটা তার রাজকুমার, যে তাকে এখান থেকে বের করতে এসেছে। সে এসব ভাবে কারণ সে এরকমই রাজা-রানী গল্প পড়েছে, এই জন্যই তার মনে হয় এটা তার রাজকুমার। কিন্তু যতক্ষণে দরজা খুলতো ততক্ষণে সেম অন্যদিকে ঘুরে গিয়েছিল, আর তখনই তার মায়ের কল আসে, তাই সে তার বাসায় চলে যায়।
আর বাকি লোকেরা পার্টি করে। তারা পার্টিতে এতই মনোযোগী ছিল যে তারা কেউ সিনাকে দেখতেই পায়নি। তাই সিনা সেমের পিছু করতে করতে লিফটের ভেতরে যায়। এরপর সেমের পিছু করতে করতে বাসের ভেতরেও চলে যায়। তখন বাসের কন্ট্রাক্টর সিনার কাছে টাকা চায়, কিন্তু সিনা তো জানতোই না যে টাকা কি জিনিস। তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে তো জানতো না যে তাকে কি উত্তর দিতে হবে। তখনই সেম এইসব কিছু নোটিস করে, আর তার মনে হয় হয়তো তার কাছে টাকা নেই। তাই সেম নিজে বাসওয়ালাকে টাকা দিয়ে দেয়। এরপর যখন বাস চলতে শুরু করে তখন তো সিনার খুশি সীমানা থাকে না, আর ভাবে যে কি জিনিস যে একাই চলছে। সে বাচ্চাদের মতো লাফালাফি করা শুরু করে দেয়, কারণ সে বাসের ব্যাপারে শুধু বইয়ের ভেতরেই পড়েছে যে বাচ্চারা বাসে করে পিকনিকে ঘুরতে যায়। এরপর সিনা তার হাত থেকে গ্লাভস খুলে ফেলে আর জানালার গ্লাস হাত দিয়ে খুলতে থাকে। তখন সেম তার হাত সরিয়ে সিনাকে চুপচাপ সাইডে বসতে বলে। সিনার হাত ধরার সাথে সাথেই সিনা সেমের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে, আর বলে, আচ্ছা আমার রাজকুমারের মাছের দোকান আছে? তখন সিনা সেমকে বলে, আমিও মাছ খেতে চাই। এই কথা শুনে সেম চমকে যায় আর ভাবে সে কি করে আমার ব্যাপারে জানলো। তখন সেম সিনাকে জিজ্ঞেস করে, তুমি হোটেলে থেকে আমার পিছু কেন করছো? তুমি কে? তোমার পরিবার কি ওই হোটেলেই থাকে? দেখো, পরের বাস স্টপে নেমে যাবে আর অন্য একটা বাস ধরে হোটেলে ফিরে যেও। কিন্তু এসব শুনে সিনা রাগ করে বসে থাকে। তখন সেম নোটিস করে যে সিনা জুতাও পরেনি। তাই সেম এখানে ভদ্র ছেলের মতো নিজের জুতা খুলে তাকে পরিয়ে দেয়। এরপর সিনা এনজয় করতে করতে সেমের সাথে মাছের দোকানে যায়, আর সেখানে গিয়ে অনেক রকমের মাছ দেখতে পায়। আর সেখানে অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সে এইসব কিছুর ব্যাপারে প্রথমে বইয়ে পড়েছে। এরপর সিনা মাছ দেখে বলে, আরে তুমি তো সরি ফিশ তাই না, যাকে কিনা ওয়ার্ম ওয়াটারে পাওয়া যায়। এরকম ভাবে সিনা অনেকগুলো মাছের নাম নিয়ে বলতে থাকে যে এটা এরকম, ওইটা ওই রকম, এমনকি তাদের বৈজ্ঞানিক নামও ধরে বলতে থাকে। এসব শুনে সেম অবাক হয়ে যায় আর বলে, তোমার পরিবার কি সমুদ্রবিদ্যা ইনস্টিটিউটে কাজ করে নাকি? তখনই সেমের মা সেমের আওয়াজ শুনে বাইরে আসে আর সেমকে জড়িয়ে ধরে, কারণ সেম জিনুয়া গ্রুপে কাজ করত তার পড়ালেখার পর। এই জন্য সে বাসায় আসা যাওয়া কমই করত। এরপর সেমের মা নোটিস করে সেমের জুতা সিনা পরে আছে। তখন সে সেমকে জিজ্ঞাসা করে, এটাকে? তখন সিনা এখানে তার নাম না বলে সে বলতে থাকে যে আমার খুব খিদে পেয়েছে, আমি মাছ খেতে চাই। এরপর সেমের মা তাড়াতাড়ি মাছ রান্না করে আর একসাথে এখানে তিনজনে খাবার খায়। এরপর সেম সিনাকে বলে, তুমি খাবার খাও, এরপর আমি তোমাকে তোমার পরিবারের কাছে রেখে আসব। তারা হয়তো তোমাকে নিয়ে টেনশন করছে। কিন্তু সিনা তো বাসায় যাবে না বলে দেয় আর বলে, আমি তো আমার রাজকুমারের সাথেই থাকবো। খাবার খাওয়ার পর সেমের মা সিনাকে তার একজোড়া জুতা গিফট করে, যেটা সে এক দুইবার পরেছে, তাও সেটা যখন তার হাজবেন্ড বেঁচে ছিল। সে এই জুতা পরে তার হাজবেন্ডের সাথে পার্কে গিয়েছিল। যখন সে এই কথা সিনাকে বলে তখন সিনাও জেদ করতে থাকে যে সে পার্কে যাবে। তখন সেম পার্কে যাওয়ার বাহানা করে আর তাকে আবারও হোটেলে নিয়ে যেতে থাকে। অন্যদিকে হোটেল দেখানো হয় যে সিনার মিসিং হওয়ার খবর কেয়ারটেকার পর্যন্ত পৌঁছে যায়। তাই কেয়ারটেকার তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু যখন সে সিনাকে খুঁজে পায় না তখন সে এই কথা চেয়ারম্যানকে কল করে বলে। এই কথা শুনে চেয়ারম্যান তাড়াতাড়ি পরের ফ্লাইটে চলে আসে আর সিনার মাকে প্রশ্ন করে যে তুমি তাকে কোথায় পালিয়ে যেতে সাহায্য করেছো। তখন সিনার মা বলে, আমি তো ঘুমিয়েছিলাম, চিন্তার কোনো ব্যাপার নেই, হয়তো সিনা এখানেই আসছে। এই কথা শুনে চেয়ারম্যান একটু শান্তি পায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিনা সেমের সাথে পার্কে অনেক এনজয় করছে, আর রাতে সে সিনাকে নিয়ে আবারও হোটেলে চলে আসে, যেখানে চেয়ারম্যান আর তার লোকেরা মিলে সেমের উপর এখানে গেস্টের মেয়েকে কিডন্যাপ করার দোষ দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়। এরপর চেয়ারম্যান প্রথমবার তার ছেলে ববকে ওই সিক্রেট রুমে নিয়ে যায় আর বলে, এই দুজন মহিলা কোনো সাধারণ মহিলা নয়, বরং তারা আমাদের পার্সোনাল ভাগ্যবান কবচ। আমার যতটুকু উন্নতি হয়েছে এসব তাদের জন্য হয়েছে, আর এখন তার মেয়ে তোমার পার্সোনাল ভাগ্যবান কবচ। তাই খেয়াল রাখবে আর দেখে রাখবে যে বাইরে কারো নজর যেন তাদের উপরে না পড়ে, আর কেউ যেন তাকে স্পর্শ না করে। এটা তোমার প্রপার্টি, আর এটার দায়িত্ব শুধু তোমাকেই নিতে হবে। ওইদিকে সেম পুলিশ স্টেশনে আছে, এই খবর তার মাকে দেওয়া হয়। এই কথা শুনে সেমের মা তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। পুলিশ স্টেশনে চেয়ারম্যানের পিয়ে গিয়ে সেমকে ছাড়িয়ে নেয়। এদিকে সিনা অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে তার মাকে বলে, যখন চেয়ারম্যান সেমকে বকা দিচ্ছিল তখন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি সেমের হাত ধরে ফেলেছিলাম। তখন আমি তার ভবিষ্যৎ দেখতে পেয়েছি, যেটা দেখে আমার মনের ভিতরে অনেক ভয় হচ্ছে। সিনা যা কিছু দেখেছে সেটা খুবই তাড়াতাড়ি সত্যিতে পরিণত হয়। ওদিকে রাস্তায় সেমের সাথে সেমের মায়ের দেখা হয়ে যায়, আর দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেম তার মাকে বলে, চেয়ারম্যান আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, এখন আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে। তখন সেমের মা সেমকে বোঝায় যে বাবা, যতক্ষণ তুমি ঠিক আছো ততক্ষণ কোনো সমস্যা নেই, তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে অবশ্যই কাজ পাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু তখনই একটা ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে মেরে দেয়। সেম তো বেঁচে যায়, কিন্তু তার মা সেখানে মারা যায়। এতে সেম অনেক ভেঙে পড়ে। এই পৃথিবীতে সেম এখন একেবারেই একা হয়ে যায়।
তো এরপর যখন সেম তার মায়ের নিমজ্জিত ছাই নদীতে ফেলে দিতে চায়, তখন নৌকার উপরে থাকা লোকটি সেমের উপরে আক্রমণ করে দেয় আর সে সেমকে একটি ব্যাগে ভরে পানিতে ফেলে দেয়। পরের দিন যখন বব নিউজ পেপারে এই খবর পড়ে যে লাকি ফিশ শপের ওনার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তার নেওয়া সমস্ত ঋণ তার একমাত্র ছেলের উপরে আসে, এই প্রেশার মাথায় আসার কারণে সেম আত্মহত্যা করেছে। নদীর কিনারে তার কিছু কাপড় এবং একটা লেটার পাওয়া গেছে। এই লেটারে সেম তার অসহায়ত্ব লিখে সবাইকে জানিয়েছে যে আমি কেন নিজের জীবন দিচ্ছি। কিন্তু ববের বিশ্বাস হয় না যে তার বন্ধু এরকম হতে পারে। তাই বব গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা, এসব কিছু আপনার কাজ তাই না? কারণ আপনি বলেছিলেন যে সিনা আমার প্রপার্টি, তাকে স্পর্শ করা আর দেখার হোক শুধু আমারই। কিন্তু ওই সময় আমি এটা জানতাম না যে যদি অন্যকে স্পর্শ করে তাহলে তাকে মেরে ফেলবে। তখন চেয়ারম্যান শুধু এটাই বলে যে বাবা, এরপর থেকে নিজের প্রপার্টির খেয়াল রাখবে যাতে দ্বিতীয়বার আমার হাত নষ্ট করতে না হয়। অন্যদিকে আমরা একজন জোসেফ নামের জেলেকে দেখতে পাই যে সেমকে বাঁচায়। অনেকদিন কোমায় থাকার পর যখন সেমের জ্ঞান ফেরে তখন জেলে সেমকে সবকিছুই খুলে বলে যে তোমার সাথে এইসব কিছু হয়েছিল। তখন সেম অসহায় হয়ে জেলেকে বলে আপনার আমাকে বাঁচানো ঠিক হয়নি। এরপর সেম জোসেফকে তার মায়ের মৃত্যুর কথা বলে। তখন জোসেফ বলে 1 বছর আগে আমার ছেলে মাইকেরও মৃত্যু হয়, তোমার মতোই দেখতে ছিল আর তোমার বয়সেরই ছিল। দেখো আমাদের কাছে এখন ফ্যামিলি নেই, কিন্তু আমরা দুজনে সাহারা অবশ্যই হতে পারি। আজ থেকে তুমি আমার ছেলে, আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে মনে করবে। আর এই নাও আমার ছেলে সব ডকুমেন্টস, এটা দিয়ে তুমি মাইকের আইডেন্টিটি নিয়ে শহরে শান্তিতে থাকতে পারবে আর দ্বিতীয়বার কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এখান থেকে দৃশ্য 2 বছর পরে দেখানো হয়। 2 বছর পরে সিনা ববের ভবিষ্যৎবাণী করার কাজ করছিল, কিন্তু বব তার বাবার মতো অহংকারী ছিল না। সে সিনাকে নিজের ফ্রেন্ড বলেই মনে করত। একদিন সিনা ববকে রিকোয়েস্ট করে যে আমি বাইরে যেতে চাই, প্লিজ কিছু করো, আমি তোমার সাথেই বাইরে যাব, আবার ফিরেও আসবো। এর জন্য বব রাজি হয়ে যায়। আর একদিন বব তার বাবার থেকে লুকিয়ে সিনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে সিনা হঠাৎ করে সেমকে দেখতে পায়, যেখানে সেম লাকি ফিশ সোপ নামের একটা গাড়ি থেকে অন্য একটা দোকানে মাছ ডেলিভারির কাজ করতে এসেছে। সিনা বাসায় ফিরে এসে এই কথা তার মাকে বলে, আর সে আরও বলে মা, আমি যে কোনোভাবেই হোক আর যে অবস্থায় হোক সেমের সাথে থাকতে চাই। পরের দিন আমরা দেখতে পাই সিনার মা তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে আর সব কেয়ারটেকারকে কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দেয় আর নিজের মেয়েকে হোটেলের একটা গেট পর্যন্ত ছেড়ে আসে। ততক্ষণে তার ফ্রিজ করে রাখা কেয়ারটেকারগুলো নর্মাল হয়ে যায় আর তারা তাদেরকে ধরতে গেলে সিনার মা অজ্ঞান হওয়ার নাটক করে আর সে সিনাকে সেখান থেকে পালাতে দেয়। কিন্তু তখন সিনাকে পালিয়ে যেতে বব দেখে ফেলে, কিন্তু সে কিছু করে না। তাই সিনা সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে পালাতে সক্ষম হয়ে যায়। সিনা ট্যাক্সিওয়ালাকে বলে আমি লাকি ফিশ সোপে যেতে চাই। এরপর সিনা সেখানে পৌঁছেও যায়। সিনাকে দেখে সেম অবাক হয়ে যায় আর মনে মনে বলে আমি তো স্বপ্নে দেখেছিলাম যে আমার সাথে সে দেখা করতে এসেছে, আর যখনই সে আমার স্বপ্নে আসে তখন থেকে আমার ব্যাড লাক শুরু হয়ে যায়। এই জন্য সেম এখানে সিনাকে চিনতে অস্বীকার করে, কারণ লাস্ট টাইম যখন তাদের দেখা হয়েছিল তখন সেম তার মাকে হারিয়েছিল। তখনই সেখানে ট্যাক্সিওয়ালা আসে আর বলে আর ম্যাডাম আমার টাকা তো দাও। এই কথা শুনে সিনা বলে টাকা মানে কিসের টাকা? তখন ট্যাক্সিওয়ালা সেমকে বলে ভাই সাহেব, আপনি তো এনাকে জানেন তাই না, তাকে একটু বোঝান। তখন সেম ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করে কত টাকা হয়েছে আপনার? ট্যাক্সিওয়ালা বলে 15,000 ওন হয়েছে। এই কথা শুনে সেম রেগে যায় আর বলে তুমি এই বোকাকে ঠকানোর চেষ্টা করছো, 15,000 ওন কিভাবে হয়েছে? তখন ট্যাক্সিওয়ালা বলে কেন হবে না, সে আমাকে সকাল থেকে ঘোরাচ্ছে, এই শহরে যত লাকি ফিশ সোপ আছে সবগুলোতে সে আমাকে নিয়ে গেছে, কারণ তার সোপের নাম তো জানা ছিল কিন্তু সঠিক অ্যাড্রেস জানা ছিল না। এটা শোনার পর সেমকে টাকা দিতেই হয়। এরপর সেম সিনাকে বলে এই মেয়ে, আমি তোমাকে সাহায্য করেছি, এবার তুমি তোমার রাস্তা দেখে নাও, আমি তোমায় জানি না, আর হ্যাঁ আমি কোনো সেম না, আমার নাম তো মাইক। তখন আশেপাশে সবাই ওটা নোটিস করে আর বলতে থাকে এরা তো সুন্দর একটা গার্লফ্রেন্ডও আছে, আমরা তো জানতামই না। তখনই সেখানে একজন মহিলা মাছ কিনতে আসে আর ভুল করে সেই মহিলার হাতের সাথে সিনার হাতের স্পর্শটা লেগে যায় আর সিনা জানতে পেরে যায় যে এই মহিলা যে মাছ কিনছে তার মাছে তার মালিকের অ্যালার্জি আছে। তাই সিনা তাকে বলে, কিন্তু সে সিনার কথা শোনে না আর নিজের ছাতা সেমের দোকানে ভুলে রেখে চলে যায়। তাই সেম তাকে সেটা ফিরিয়ে দিতে চায় আর তখনই সিনা সেখানে ওই মহিলার ক্রেডিট কার্ড পায় আর সিনা সেটা তুলে তাকে ফিরিয়ে দিতে যায়, কিন্তু মার্কেটের চালাক কিছু লোকেরা সিনাকে থামিয়ে দেয় আর সিনাকে বলে আরে তুমি তো অনেক প্রিটি, রোদে তো তুমি কালো হয়ে যাবে, আমাদের সব থেকে এটা ওটা নিয়ে নাও। সিনা তাদের কথা শুনে নিয়েও নেয়, কিন্তু যখন তারা সিনার কাছে টাকা চায় তখন সিনা বুঝতে পারে না যে কি করতে হবে। তখন লোকেরা সিনাকে বলে তোমার হাতে যে কার্ড আছে ওটা আমাদের দিয়ে যাও, আমরা সোয়াইপ করে আবারও তোমাকে ফিরিয়ে দেব। তখন সিনা বলে যে এটা তো আমার না, এটা যার আমি তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি,
আর তখন ওই লোক কার্ডের অ্যাড দেখিয়ে সিনাকে বলে, দেখো এখানে কি লেখা আছে, কার্ড সবার, তাই তুমিও এটা ব্যবহার করতে পারবে। এরপর সিনা কার্ড থেকে বিল পে করে দেয়। তখনই সেমের দোকানে ওই মহিলা আবারও ফিরে আসে। আসলে ওই মহিলার মালিক তাকে কল করে বলেছিল যে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি শুধু ওই মাছই খাই, অন্য মাছে আমার অ্যালার্জি আছে। তাই সে তাড়াতাড়ি ওই মাছ ফিরিয়ে দিতে আসে সেমের দোকানে, কিন্তু তখনই সিনার হাতে তার কার্ড দেখে সে থেমে যায়। আর তখন জানতে পারে যে সিনা তো অনেক শপিং করেছে। তখন সে অনেক রেগে যায়। এটা দেখে সিনা বলে, আরে আপনি রেগে যাচ্ছেন কেন, এই ক্রেডিট কার্ড তো সবারই, তাই না? তখন ওই মহিলা আর সেম বুঝতে পারে যে দোকানদার সিনাকে বোকা বানিয়েছে। তাই সেম ওই মহিলার ক্রেডিট কার্ডটা ফিরিয়ে দেয় আর ক্ষতিপূরণ হিসেবে ফ্রিজে মাছ দিয়ে দেয়। এরপর সেম সিনাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে বকা দেয়। তখন সিনা একটা মিথ্যা গল্প শোনায় যে আসলে আমি এখানে আমার পরিবারের সাথে এসেছিলাম আর অ্যাক্সিডেন্ট হয়ে আমার মেমোরি লস হয়ে গিয়েছে, আমি সব ভুলে গিয়েছি, কিন্তু শুধু তোমার কথাই মনে আছে। এসব শোনার পর সেম সিনাকে পুলিশ স্টেশনে যাওয়ার রাস্তাটা বলে দেয় আর বলে সেখানে গিয়ে কমপ্লেন করো, তারা তোমাকে সাহায্য করবে। এরপর রাত হয়ে যায় আর তখন মিনি নামের একটা মেয়ে আসে সেমের দোকানে। সে সেমের উপরে ক্রাশ খেয়ে আছে। সে সেমকে বলে মার্কেটে সবাই নানা রকম কথা বলছে যে তোমার নাকি একটা গার্লফ্রেন্ড আছে যে কিনা আজ তোমার সাথে দেখা করতে এসেছিল, এরকম কিছু আছে নাকি? তখন সেম বলে, আরে না, ওইটা তো শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আর কিছু না। তখন এই মিনির মা তার দোকান থেকে বাইরে আসে আর নিজের মেয়েকে মারতে মারতে বাসায় নিয়ে যেতে থাকে আর বলতে থাকে যে কতবার বলেছি যে এই পানতি ছেলের সাথে কথা বলো না, তোমার কি মাথায় কথা ঢোকে না? সে বদনসিব ছেলে, তার সাথে কথা বললে তোমারও ব্যাড লাক চালু হয়ে যাবে আর তখন তুমি সকালের সার্ভিস এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তখন দুজন পুলিশ মিনির মাকে বোঝাতে আসে যে আপনি এইভাবে নিজের মেয়েকে মারতে পারবেন না, না হলে আপনার উপরে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হয়ে যাবে। তাদের মধ্যে যে যুবক পুলিশ অফিসার কিম ছিল সে একটু মিনির সাথে ফ্লার্ট করে। এটা দেখে মিনির মায়ের আরও রাগ উঠে যায়। এই জন্য সে ওই পুলিশওয়ালাকে আরও গালি দিয়ে সেখান থেকে চলে যায়। এখন এই মার্কেটে যতগুলো দোকান আছে সেই সবগুলো ওই বুড়ো লোকের, যার নাম ছিল শিওন। যখন সে তার একটা শপ ওনারের সাথে মার্কেট থেকে বাসায় যাচ্ছিল তখনই একটা গলির ভেতরে তার সাথে সিনার দেখা হয়ে যায়। তখন সে আর তার এক সাথী গিয়ে সিনাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এখন এখানে বসে আছো কেন, বাসায় যাওনি? তখন সেখানে সেমও চলে আসে যে তার দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। তখন শিওন সেমকে বলে, নিজের রাগ ভুলে যাও আর গার্লফ্রেন্ডের কেয়ার করো। তখন সেম চিৎকার করে বলে ওঠে, এটা আমার গার্লফ্রেন্ড আঙ্কেল। তখন লোকটা তাদেরকে তাচ্ছিল্য করে বলতে থাকে, আমাদেরকে শেখানো লাগবে না, আমরা এখান থেকে চলে যেতেই তোমরা কেস শুরু করে দেবে, এটা আমরা জানি। এটা বলেই তারা চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পর সেম আবারও সিনাকে বোঝায় যে আমার নাম মাইক, আমি কোনো সেমকে চিনি না, তাই প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দিন। কিন্তু সিনা এই কথা বিশ্বাস করে না, তাই সেমকে বাধ্য হয়ে সিনাকে তার বাসায় নিয়ে যেতে হয়। সেখানে গিয়ে সেম সিনাকে ক্লিয়ার করে বলে দেয় যে দেখো, আজ রাত আমি তোমায় এখানে থাকতে দিচ্ছি, কিন্তু কালকে আমি তোমাকে পুলিশের কাছে দিয়ে আসবো বলে দিলাম। সিনা এখানে সেমের বাসা দেখে খুবই খুশি হয়ে যায়। ঘরের ভেতরে অনেক বইও ছিল যেগুলো সিনা এর আগে কখনোই পড়েনি, এই জন্য সে খুশিতে নাচতে শুরু করে দেয়। অন্যদিকে চেয়ারম্যান সিনার মায়ের কাছে সিনার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সিনার মা বলে, আমি জানি না সে কোথায় গিয়েছে। এই কথা শুনে চেয়ারম্যান রেগে সেখান থেকে চলে যায় আর নিজের ছেলে ববকে অনেক বকা দেয় আর বলে, আমি বলেছিলাম না যে ওই প্রপার্টি খেয়াল রাখবে। এদিকে সিনার মায়ের সিনার কথা অনেক মনে পড়ে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে সিনা তার মাকে জিজ্ঞাসা করে, আমার গলায় যে চেন আছে এটা কি? তখন তার মা বলে, যখন আমাদের পরিবারের মেয়ে জন্ম হয় তখন সে তার হাতে ব্লু কালারের জ্যাম নিয়ে জন্ম নেয়। এরপর সেই জ্যামটি চেনে রূপান্তরিত হয়ে যায় আর সেটা তাকে পরিয়ে দেওয়া হয়। দেখো, আমার গলায় আছে, আর যখন আমরা আমাদের পাওয়ার ব্যবহার করি তখন এই চেন জ্বলতে থাকে, এটা শুধু আমরাই ব্যবহার করতে পারবো। তখন সিনা বলে, মা, আমরা কি নর্মাল মানুষদের মতো জীবনযাপন করতে পারবো না? তখন তার মা বলে, না না, আমরা নর্মাল মানুষ তো না। আমি একবার আমার মায়ের থেকে সামানদের গল্প শুনেছিলাম যে তার সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য একটা নর্মাল মানুষ হয়ে গিয়েছিল, আর হ্যাঁ, তার সামানওয়ালা পাওয়ারও চলে গিয়েছিল। এটা শুনে সিনা তখন তার মাকে জিজ্ঞেস করে, তাহলে কি আমিও আমার সত্যিকারের ভালোবাসা পাবো? তখন তার মা তাকে বলেছিল যে হ্যাঁ, একদিন তোমার কাছে একজন রাজকুমার আসবে আর তোমাকে তার সাথে নিয়ে যাবে। এরপর সিন চলে আসে প্রেজেন্টে। সিনার মা সিনার জন্য দোয়া করে যে আমার মেয়ে যেখানেই থাক না কেন সে যেন সত্যিকারের ভালোবাসাটা পেয়ে যায় আর সেফ থাকে। অন্যদিকে সেম জানতে পারে যে এই মেয়ে এখনও ঠিকভাবে এই পৃথিবীর মানেই বুঝতে পারেনি, কারণ সে জন্ম থেকেই লাক্সারিয়াস জীবনযাপন করে এসেছে। হতেও পারে সে কোনো বিপদে পড়তে পারে, এই জন্য সেম তাকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্য একটা বাঁশি আর গোলমরিচ স্প্রে দিয়ে দেয় আর ক্ষুধা লাগলে খাবার খাওয়ার জন্য টাকাও দেয়। এরপর সেম সিনাকে পুলিশ স্টেশনের ভেতরে ধাক্কা দিয়ে পালিয়ে চলে আসে। সেম যখন মার্কেটে আসে তখন দেখে তার সোপের সামনের সোপের মহিলার ব্ল্যাক রো ফিশ মারা গেছে।
এটা দেখে সেম সিনার কথা মনে পড়ে, কারণ কাল রাতে যখন নিচে ঘুমানোর কারণে সিনার ঠান্ডা লাগছিল তখন সেম তাকে তুলে বেডের উপরে শুয়ে দিয়েছিল। আর সেই সময় সিনা সেমের হাত ধরে ভবিষ্যৎবাণী করেছিল আর বলেছিল যে সব ব্ল্যাক রক ফিশ মারা যাবে আর বুসান ফ্রন্ট সি অনেক খুশি হবে। কিন্তু তখন তো সেমের মনে হয়েছিল যে সিনা তো ঘুমের মধ্যে যা কিছুই বলে, কিন্তু এরপর সেম আরও দেখতে পায় যে দোকানদার তার সব মারা যাওয়া ব্ল্যাক রক ফিশ সস্তা দামে বিক্রি করার চেষ্টা করছে। সে নিষেধও করে, কিন্তু তারপরও ওই মহিলা তাকে দিয়ে দেয়। তখনই সেখানে দুজন লোক আসে ব্ল্যাক রক ফিশের খুঁজে আর বলে টিভিতে ব্ল্যাক রক ফিশের কারি বানিয়েছে একজন বিখ্যাত শেফ। তখন থেকে কাস্টমাররা ওই মাছের ডিমান্ড করছে। মার্কেটে ব্ল্যাক রক ফিশ শেষ হয়ে গিয়েছে, আপনার কাছে তো সেটা আছে। তখন সেম বলে হ্যাঁ আছে আমার কাছে, আর ওইগুলো অনেক দামি। তখন লোক দুটো বলে আরে কোনো ব্যাপার না, আমরা তোমাকে 4 গুণ পে করব। এরপর তারা মাছ নিয়ে খুশি হয়ে চলে যেতে থাকে। আর তখন সেম দেখতে পায় ওই লোকেদের গেঞ্জির পেছনে রেস্টুরেন্টের নাম, যেখানে লেখা ছিল বুসান ফ্রন্ট সি। এতে সেমের আবারও কাল রাতের কথা মনে পড়ে যায় যে সিনা তো এই কথাই বলেছিল যে বুসান ফ্রন্ট সি খুবই খুশি হবে। সে ভাবতে থাকে এটা আসলে কি হচ্ছে, এটা ভেবে সে হেসে দেয়। এরপর সে নিজের কাজে মনোযোগ দিয়ে দেয় আর বারবার শুধু সিনার কথাই মনে পড়ে তার। আর সিনাকে নিয়ে টেনশনও করে যে সে তার পরিবারের কাছে যেতে পেরেছে কিনা। এই জন্য সেম বিকেল 4টার দিকে পুলিশ স্টেশনে যায় আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে আজ সকালে যে মেয়ে এখানে এসেছিল আপনারা কি তাকে সাহায্য করে তাকে তার পরিবারের সাথে দেখা করিয়ে দিয়েছেন? তারা তখন বলে না না, আমরা তো তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, কিন্তু সে কোনো সাহায্য নিতে চায়নি, এজন্য আমরা তাকে যেতে দিয়েছি। অন্যদিকে আমরা সিনাকে দেখতে পাই যে এখনও মার্কেটের ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেখানকার লোকাল মার্কেটে সব লোকেরা সিনাকে চিনত। তখন এই কথা মার্কেটের লোন দেওয়া ওয়ার্নারে কান পর্যন্ত পৌঁছে যায়, যে কিনা সেমকে ঘৃণা করত। এর সাথে সে সিনার সাথে কথা বলে জানতে পারে যে এই মেয়ে তো অনেক বোকা, তাই সে নিজেকে মাইকের বন্ধু বলে, অর্থাৎ যাকে আমরা সেম বলছি। সে তাকে বন্ধু পরিচয় দিয়ে সিনাকে তার সাথে করে অফিসে নিয়ে আসে। সেখানে সে তার টাকা পয়সার হিসাব কিতাব করে। ওয়ান বাইরে এসে মাইকে কল করে বলে ভাই লোনের টাকা কবে পরিশোধ করবে? মাইক বলে খুবই তাড়াতাড়ি ফিরিয়ে দেবো স্যার। তখন ওয়ান বলে আমি তোমার গার্লফ্রেন্ডকে আমার কাছে এনেছি, তাই তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসো আর নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, না হলে তুমি তো জানোই আমি কি করতে পারি। আর এই সব কিছু ওয়ান শুধু তার টাকা নেওয়ার জন্যই বলে, আসলে সে সিনার কোনো ক্ষতি করতে চায় না। এদিকে এই কথা শুনে সেম দৌড়াতে শুরু করে আর তাকে দৌড়াতে বব দেখে ফেলে। বব তো তাকে দেখে চমকে যায় আর বলে সে এত জোরে দৌড়ে কোথায় যাচ্ছে। আসলে সে তার বাবার কথা মতো সিনাকে খুঁজতে বের হয়েছিল, আর সেদিন সিনা কোন ট্যাক্সি করে গিয়েছিল সেটা বব দেখেছিল। তাই বব ওই ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করতে এসেছিল, আর ট্যাক্সি ড্রাইভার ববকে বলে যে সেদিন সে সিনাকে কোথায় ড্রপ করেছিল। এই জন্য বব ও সেমের দোকানে তার জন্য অপেক্ষা করে। কিন্তু এরপর বব জানতে পারে যে সিনা কিডন্যাপ হয়ে গেছে আর সেম তাকে বাঁচানোর জন্যই দৌড়াচ্ছে। অন্যদিকে ওয়ান যখন তার অফিসে আসে তখন দেখে তার একজন লোক যার নাম হচ্ছে চিল্টু, সে তার ব্রেন খুব ভালোভাবে ব্যবহার করছে, যে সে মানুষ পাচারকারীদের ডেকেছিল এবং তার সাথে সিনার চুক্তি করেছিল। এসব দেখে ওয়ান চিল্টুর ওপরে অনেক রেগে যায়। তখন চিল্টু ওয়ানকে বলে বস আপনার কি মনে হয় মাইক আমাদের টাকা ফিরিয়ে দেবে? এটাই সঠিক পদ্ধতি নিজেদের টাকা ফিরিয়ে নেওয়ার। সেই মুহূর্তে সিনা ওয়ানের হাত ধরে ফেলে আর বলে আমাকে হেল্প করো, এর বদলে আমি তোমাকে মনুর চিকিৎসা করানোর জন্য সঠিক ডাক্তারের পরামর্শ দেব। সিনার মুখে এই কথা শুনে ওয়ান অবাক হয়ে যায় আর বলে তাকে আমার ছেলে মনুর কথা কে বলল? ওয়ান এসব ভাবছিল আর তখন ওই গুন্ডাগুলো সিনাকে জোর করে গাড়িতে তুলে নেয়। তখন রাস্তায় সিনা সেমকে দেখতে পায় আর সেমের বলা সব কথা মনে পড়ে যায়। তাই সিনা সেমকে ইনফর্ম করার জন্য সেমের দেওয়া সিটি বাজায়, যেটা শুনে সেম বুঝতে পারে যে সিনা ওই গাড়িতেই আছে। এরপর সেম সামনে মিনির ভাইকে দেখে যে সাইকেলে বেল বাজাচ্ছিল। তখন সে মিনির ভাইয়ের থেকে সাইকেল নিয়ে ওই গাড়ি পিছু করে আর কোনোরকমভাবে গাড়িটাকে থামায়। এরপর সেম গুন্ডাদের সাথে আলোচনায় জড়িয়ে পড়ে আর সিনাকে ইশারা করে গোলমরিচের স্প্রে করতে। সিনাও এখানে গুন্ডাদের চোখে সেটা ঢেলে সেমের সাথে পালিয়ে যেতে শুরু করে, যাতে গুন্ডারা গাড়ি নিয়ে তাদের পিছু করতে না পারে, তাই তারা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। তখনই সেখানে ওয়ানও চলে আসে সিনাকে বাঁচাতে, কিন্তু ওয়ান একা ছিল আর গুন্ডারা ছিল 3 জন। তাই তারা ওয়ানকে মেরে সিনার পিছু করে আর সেমদের ঘিরে ফেলে। তখন সিনা সেমকে বলে যখন আমি ইশারা করব তখন তুমি ওই পাথর ওই রাস্তা দিকে ছুঁড়ে ফেলবে। এরপর সিনা একে করে 3 জন গুন্ডার হাত ধরে ফেলে। সিনা একজনকে বলে তুমি তোমার বাসার গ্যাস বন্ধ করনি, তোমার বাসায় আগুন লাগতে চলেছে। দ্বিতীয় জনকে বলে তুমি একটা বড় লটারি জিততে চলেছ। আর তৃতীয় জনকে বলে আজকে সকালে তুমি যে আবর্জনা খেয়েছো তার জন্য তোমার পেট খারাপ হবে। আর কিছু সেকেন্ড পর 3 জনের সাথে এসব কিছু হতে শুরু করে দেয়। আর সেই সময় সিনা সেমকে ইশারা করে আর সেম নিজের সব শক্তি দিয়ে পাথরটাকে ছুঁড়ে মারে, যেটা গিয়ে একটা পুলিশ অফিসারের গাড়িতে গিয়ে লাগে।
পুলিশের লোকেরা ওই গাড়ি থেকে নেমে এখানে চলে আসে আর সিনা তখন পুলিশদেরকে বলে এই 3 জন লোক আমাকে কিডন্যাপ করতে এসেছে। এরপর 3 জনকে অ্যারেস্ট করা হয় আর কমপ্লেন করার জন্য তারা সেম আর সিনাকে তাদের সাথে করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে গিয়ে সেম পুলিশদেরকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে সিনার মেমোরি লস হয়েছে, তার পরিবার কতটা টেনশনে আছে, তাই প্লিজ তাকে সাহায্য করুন। এরপর পুলিশ সিনাকে অনেকগুলো প্রশ্ন করে যে আগে তুমি কোথায় থাকতে। তখন সিনা বলে বিদেশে থাকতাম। যখন পুলিশ দেশের নাম জিজ্ঞেস করে তখন সিনা বলে আমি তো সেটা ভুলে গেছি। এরপর পুলিশ বলে এখন তো শুধু 2টাই রাস্তা আছে, প্রথম হলো তার পরিবার নিজেরা তাকে খুঁজতে আসবে এখানে, আর দ্বিতীয় হচ্ছে তার মেমোরি ফিরে আসুক, ততদিন সেম তোমাকেই তার সাথে থাকতে হবে। তাকে খুব ভালো ঘরেরই মনে হচ্ছে, তাই তাকে আমরা কোনো এতিমখানায় রাখতে পারবো না। এরপর সিনা সেমকে বলে তুমি কি আমাকে ওয়ানের বাসায় নিয়ে যেতে পারবে, আমি তাকে সাহায্য করতে চাই। তখন সেম সিনাকে বলে তুমি ওই দুষ্টু লোকে সাহায্য কেন করতে চাও। এই কথা শুনে সিনা বলে না না, সে খুবই ভালো লোক। এরপর সিনা ওয়ানের বাসায় যায়, কিন্তু সেখানে ওয়ান ছিল না, কারণ সে অফিসে চিল্টুকে ধোলাই করছিল, কিন্তু বাসায় শুধু তার ছেলে মনু ছিল। তাই সিনা পেপারে কিছু লিখে মনুকে দিয়ে দেয়, আর যখন বাসা আসে তখন মনু পেপারটা ওনকে দিয়ে দেয় আর বলে সিনা নামের একটা মেয়ে এসেছিল যে তাকে দেখা করতে বলেছে আইসক্রিম স্টোরে। অন্যদিকে সিনাকে দেখানো হয় যে তার আঘাতের জায়গায় সেমকে দিয়ে মলম লাগিয়ে নিচ্ছে। এরপর সেম সিনাকে ঘুম পাড়িয়ে সে যায় জেনিভা হাসপাতালে, আর সেখানকার রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে যে এখানে কি কোনো গেস্টের মেয়ে হারিয়ে গিয়েছে বা কেউ কি কিডন্যাপ করার খবর বলেছে। রিসেপশনিস্ট বলে না, কিন্তু সেমকে দেখে সেখানকার ম্যানেজারের সন্দেহ হয়, আর সেই রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে যে টুপি পরা ছেলেটা কে ছিল আর কি জিজ্ঞেস করছিল। তখন রিসেপশনিস্ট সব বলে দেয়। সব কথা শুনে ম্যানেজারের সেমের উপরে সন্দেহ হয়, কারণ সে তার ফেস টুপি দিয়ে অনেকটাই ঢেকে রেখেছিল। তাই ম্যানেজার তাকে থামানোর চেষ্টা করে, আর এটা দেখে সেম পালাতে থাকে। আর শেষে বব সেমকে দেখে ফেলে, কিন্তু বব সেমকে সাহায্য করে আর ম্যানেজারকে বিভ্রান্তি করে। এরপর চেয়ারম্যান তার লোকদেরকেও সিনাকে খোঁজার জন্য বলে, আর নিজের ছেলেকেও বোঝায় যে যতদিন সিনা বাইরে থাকবে আমাদের জন্য বিপদ হবে, এমনিতে ওকে বাইরে দুনিয়ার জন্য বানানো হয়নি। এরপর চেয়ারম্যান যায় সিনার মা মিনসুর কাছে এটা জানতে যে সিনা কোথায় গিয়েছে, কিন্তু সে তো পাগলের মতো আচরণ করে, যেসব চেয়ারম্যানের কাছে শুধু নাটকই মনে হয়। অন্যদিকে যখন সেম বাসায় আসে তখন দেখে তার বাড়িওয়ালা তার জন্য অপেক্ষা করছে। আসলে সেম মিনির বাসায় রেন্টে থাকে, আর মিনি তো সেমকে পছন্দ করতো, আর তার ভাইও সেমকে ঘৃণা করতো না। কিন্তু এই দুজনেরই মা অনেক বদমেজাজি। আজকে সিনাকে বাঁচানোর জন্য মাঝ রাস্তায় সেম তার ছেলের সাইকেল নিয়ে গিয়েছিল, আর এখনো পর্যন্ত সেটা ফিরিয়ে দেয়নি। তাই সে সাইকেলের বদলে সেমকে 201 পে করতে বলে। আর এই কথা শুনে সেম বলে আমি তো সাইকেল রাস্তায় ছেড়ে এসেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, আমি এখনই গিয়ে সাইকেলটাকে নিয়ে আসছি। কিন্তু মিনির মা তো রাজি হয় না, আর তখনই সেখানে সিনা চলে আসে আর মিনির ভাইয়ের হাত ধরে বলে 40 ওয়ান। তখন মিনির ভাই বলে হ্যাঁ আমরা তো এই সাইকেল 40 ওয়ান দিয়ে নিয়েছিলাম, আর আমরা তো সেটা এমনিতেও ফেলে দিতে চেয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে মিনির মা মিনির ভাইয়ের উপরে রেগে যায় আর বলে কি প্রয়োজন ছিল নিজের মুখ খোলার। এরপর সিনা আর সেম রাতেই যায় সেই সাইকেলকে খুঁজতে। তারা সাইকেল পেয়েও যায়। সেম সিনাকে সাইকেলের পেছনে বসে নিয়ে আসে। এই সফর সিনার কাছে অনেক পছন্দ হয়, কারণ প্রথমবার সে সাইকেলে বসেছে। বাসায় আসার পর সেম গরম গরম নুডলস রান্না করে, যেটা দুজন মিলে অনেক এনজয় করে খায়। আর সিনা সেমকে বলে যে কিভাবে তার জন্য এসব কিছু নতুন। সেম তো জানতো না যে বেচারিকে বন্দি করে রাখা হতো। সেম ভাবছে যে হয়তো বড় লোকের মেয়ে, তাই বাসায় সার্ভেন্টস ছিল আর তারাই হয়তো এইসব কাজ করতো। এরপর সেম সিনাকে বলে আপাতত তুমি আমার সাথেই থাকবে। তাই সেম সিনাকে বাসায় কিছু কাজ শিখিয়ে দেয়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে ঘুমাতে দেখতে পাই, যে স্বপ্নে তার যৌবনের কথা মনে করে। যখন সে আর মিনসু বাগানে ঘুরে বেড়াচ্ছিল তখন সেখানে তার বাবা চলে আসে, আর মিনসু তার হাত পিছে করে চেয়ারম্যানের পেছনে লুকিয়ে পড়ে। এটা দেখে বোঝা যায় সেই সময় চেয়ারম্যান আর মিনসুর মধ্যে ভালোবাসার মতো বন্ডিং ছিল। কিন্তু জানি না কেন এই স্বপ্নটা দেখে চেয়ারম্যান ভয়ে জেগে যায়। জেগে ওঠার পরেও তার বিভ্রম হয় যে মিনসু তাকে দেখে হাসছে। ওইদিকে আমাদের মিনসুকে দেখানো হয় যার রুমে নতুন কেয়ারটেকার দেওয়া হয়েছে। সে মিনসুকে আক্রমণ করে কারণ সে জানতে চায় সিনা কোথায়, কারণ এই কেয়ারটেকার চায় না যে পুরনো কেয়ারটেকারের মতো তারও অবস্থা হোক। পরের দিন সেম যখন ঘুম থেকে ওঠে তখন দেখে সিনা সব কাজ একসাথে করার চেষ্টা করছে আর সব কাজ নষ্ট করে বসে আছে, আর বাচ্চাদের মতো সাবানে ফেনা দিয়ে বাবলস বানানোর চেষ্টা করছে। ওইদিকে সিনার মা মিনসু জাদু করে পানির ভেতরে সিনাকে দেখতে পায়, আর সে তার মেয়েকে হাসি খুশিতে দেখে আরও খুশি হয়ে যায়। পরের দিন আমাদের ওয়ানকে দেখানো হয় যে তার ছেলের সাথে সিনার দেওয়া ওই অ্যাড্রেসে যায়। সেখানে গিয়ে ওয়ান $30 দেয়, যার বদলে তাদেরকে অফার দেয় যে এখানে যে কোনো 5টা পুতুল নিয়ে যেতে পারবে।
এর সাথে এখানকার বড় বড় পুতুলের ভেতরে লোকেরাও থাকে যাদের সাথে বাচ্চারা খেলা করে। ওয়ান সবাইকে জিজ্ঞাসা করে আপনি কি মনুকে চেনেন, কিন্তু কেউ জানতো না। ঠিক তখনই তাদের দেখা হয় এমন একটা পুতুলের কাস্টমের সাথে যার মনুর চোখ অনেক পছন্দ হয় আর সে প্রশংসাও করে। তখন ওয়ান বলে আমার ছেলে তার মায়ের মতো হয়েছে, কিন্তু আফসোস তার মায়ের মতো সুন্দর চোখ হওয়ার সাথে সাথে ক্যান্সারও হয়েছে। তখন ওই লোক তার কার্ড দেয় আর বলে আমি আই স্পেশালিস্ট, আমি এর আগেও এরকম কেস হ্যান্ডেল করেছি। তখন ওয়ান কার্ড দেখে বলে আপনি ডাইরেক্টর মনু তাই না, আমি অবশ্যই আপনার সাথে দেখা করতে যাব। এরপর আমাদের সিনা আর সেমকে দেখানো হয়। সেম সিনাকে শপিং করাতে নিয়ে যায়। সেখানে গিয়ে সিনা তো শুধু ছোট ছোট জামা পছন্দ করে, কিন্তু সেম তাকে সেই জামাগুলো পরতে দেয় না, কারণ সে আবার নতুন কোনো বিপদ ডেকে আনতে চায় না। এই জন্য সেম সিনাকে বড় বড় জামা কিনে দেয়। এরপর সিনা নোটিস করে এই মার্কেটের মালিক শিওন সেমের সাথে সুন্দর করে কথা বলে, আর বাকি সবাই সেমকে পনতি মনে করে। তারা মনে করে যারাই সেমের কন্ট্যাক্টে আসবে তাদেরই ব্যাড লাক শুরু হবে। এরপর সিনা সিদ্ধান্ত নেয় যে সে লোকেদের ধারণা বদলে দেবে, সেমের খুবই ভালো ইমেজ বানাবে মানুষের সামনে। তখনই সেখানে ওয়ান আসে আর সে সিনাকে শুকরিয়া জানিয়ে কান্না শুরু করে দেয়, কারণ ওয়ানের মনে হয়েছিল যে তার ওয়াইফের মতো তার ছেলেকেও হারিয়ে ফেলবে। কিন্তু কিভাবে যে সিনা তাকে একজন ভালো ডাক্তারের সাথে দেখা করিয়েছে যে কিনা ফ্রিতে মনুর চিকিৎসা করতে চেয়েছে। আর এই খুশিতে সে সিনার কথা মতো সেমের সব লোন আছে সেগুলোকে মাফ করে দেয়। এর সাথে সে মার্কেটে সব লোকেদেরকে আইসক্রিম পার্টিও দেয়। এই জন্য সব লোকেরা একটু ভয় পেয়ে যায়, কারণ এখানে যারা সবাই দোকান খুলেছে তারা সবাই ওনের কাছ থেকে লোন নিয়েই খুলেছে। কিন্তু সেম আসার পর থেকে খুব বেশি কাস্টমার আসে না, এই জন্য তারা ব্যাংকে টাকা দিতে পারছিল না। আর হঠাৎ করে ওয়ান আইসক্রিম দেওয়ার জন্য সবাই ভয় পেয়ে যায় যে না জানি এখন সে কি করে বসে। তখন ওন বলে দেখো এরকম কোনো ব্যাপার নেই, তোমরা সবাই আইসক্রিম এনজয় করো। এই কারণে এই প্রথমবার ওন সবার নজরে ভালো হয়ে যায়। অন্যদিকে আমরা চেয়ারম্যানের বাসায় তার বড় ভাই ম্যাক্স আর তার ছেলে জেমসকে দেখতে পাই, যারা লাঞ্চ করতে এসেছে। ম্যাক্স বলে আমাদের বাবা অনেক বেশি অহংকারী মানুষ ছিলেন, এই জন্য সে তার জন্মদিনের দিনই কোম্পানি শুরু করেছিলেন। তার জন্মদিনের দিনে তাকে মনে করার জন্য আমাকে বারবার এখানে আসতে হয়, যার জন্য আমার প্রত্যেক বছর মনে পড়ে যে সে আমাকে কোম্পানি থেকে সাইড করে সবকিছু তোমাকে দিয়েছিল। আমার রক্ত গরম হয়ে যায় এইসব ভেবে। তখন চেয়ারম্যান বলে ভাইয়া আপনি প্রত্যেক বছর এইসব কথাই বলেন। তখন সে ইরিটেটেড হয়ে বলে বাবা ওইভাবে মারা যাওয়ার পরের দিনই তুমি তৎক্ষণাৎ সেই জিনিসটা দখল করে নিয়েছো যা বাবা সবসময় সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু দেখো নিয়তির খেলা, মনে হয় তোমার লাকি চার্ম কাজ করা বন্ধ করে দিয়েছে। দেখো ওই অ্যান্টিক পিস যেটা তুমি অনেক দাম দিয়ে কিনেছো, এটা তো দুঃস্বপ্ন দূর করার জন্য কাজ করে তাই না? আমি সবসময় এই প্রাচীন জিনিসটা পেতে চেয়েছিলাম, শুধু দেখো এখন তোমারও এটার প্রয়োজন হয়ে গিয়েছে। এই মিটিং এর পর ম্যাক্সের ছেলে জেমস তার বাবার কাছ থেকে নিজের পরিবারের সিক্রেট জানার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে বলে না। তাই সে অন্য কাউকে টাকা দিয়ে সব সত্যি জেনে নেয়। সে এটাও জানে যে এনারা সিনা নামের একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, হতেও পারে সে চেয়ারম্যানের নাজায়েজ মেয়ে। এর সাথে জেমসের গুপ্তচর তাকে এটাও বলে যে এই ব্যাপারে আরো কিছু জানতে হলে চেয়ারম্যানের মেন্টাল হাসপাতালে যেতে হবে, সেখানে সে তার অনেক পুরনো একটা কেয়ারটেকারকে রেখেছে, সেটাও আবার ওই মেয়ের কারণে। এরপর জেমস কোনোভাবে সেখানে পৌঁছে যায় আর কেয়ারটেকার তাকে সব কথা বলে দেয় যে সে তার নর্মাল মেয়ে না, সে একজন সামান, তার কাছে ভবিষ্যৎ দেখার পাওয়ার আছে।